আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো শর্ট কেস নিয়ে। তো তুমি বিডিএস এ পড়ো বা এমবিবিএস এ পড়ো না কেন, থার্ড ইয়ার থেকে শর্ট কেস শুরু হয়ে যায় আর কি। তো কেসকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটা শর্ট কেস এবং লং কেস। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কেন আমরা এটাকে শর্ট কেস বলতেছি বা কেন এটাকে লং কেস বলতেছি, শর্ট কেস করেই বা আমাদের লাভ কি, বা লং কেস কেন আমরা করব, এটা করার মাধ্যমে আমরা কি জানতে পারবো বা ভবিষ্যতে কি কাজে লাগবে আমাদের ডাক্তারি জীবনে, সেটা নিয়েই কথা বলবো। তো হচ্ছে মেডিসিন এবং সার্জারিতে থার্ড ইয়ার থেকে মোটামুটি আমাদের হচ্ছে ওয়ার্ড গুলো শুরু হয়ে যায়, তো তখনই আমাদেরকে শর্ট কেস এবং লং কেস শেখানো হয়। তো শর্ট কেস এবং লং কেস, তো আজকে আমাদের টপিক হচ্ছে শর্ট কেস। তো আজকে আমরা জানবো যে আসলে শর্ট কেসটা আসলে কি। তো শর্ট কেস হচ্ছে একটা ডিজিজ বা রোগকে যখন আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন করে শনাক্তকরণ করতে পারি, তো সেটাকেই শর্ট কেস বলা হয়। শর্ট কেস আর লং কেস হচ্ছে যখন আমরা একটা পেশেন্টের বা বডির একটা পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে বায়োকেমিক্যাল এক্সামিনেশন বা রুটিন টেস্ট বা রেডিওলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে তার রোগটাকে বা বডির অ্যাবনর্মালিটিটাকে শনাক্তকরণ করতে পারি, তখন এটাকে আমরা বলি লং কেস। তো আসলে হচ্ছে আমাদের শর্ট কেস কেন শেখানো হয়? শর্ট কেস আসলে শেখানো হয়, ধরো তুমি এমবিবিএস বা বিডিএস পাশ করার পরে যখন চেম্বার লাইফে চলে যাবা বা প্র্যাকটিস করবা, তো তখন নিশ্চয়ই তুমি একটা পেশেন্টকে 10 থেকে 15 মিনিটের বেশি একটা পেশেন্টকে সময় দিবা না তার রোগকে শনাক্তকরণ করার জন্য। এই 10 থেকে 15 মিনিট শুধু তোমাকে রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন বা রোগীকে ইন্সপেকশন করেই বলতে হবে যে হচ্ছে তার আসলে কি সমস্যা হয়েছে বা তার বডির কি অ্যাবনর্মালিটি হয়েছে বা তার কি রোগ হয়েছে। এই জন্য তোমাকে শর্ট কেসে এখন থেকে প্রস্তুত করা হচ্ছে, যাতে করে তুমি সেই সময়টায় তোমার চেম্বার লাইফে বা প্র্যাকটিস লাইফে যাতে তুমি সহজেই রোগীকে বা তার রোগকে শনাক্তকরণ করতে পারো। এজন্য তোমাকে শর্ট কেস শেখানো হয়। আর শর্ট কেসে যেহেতু শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয় সেহেতু সময় কম লাগে, এজন্য হচ্ছে এটাকে শর্ট কেস বলা হয়। আর লং কেসে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি বায়োকেমিক্যাল এক্সামিনেশন বা রুটিন টেস্ট বা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করা হয়, এতে অনেক সময় লাগে, এজন্য এটাকে লং কেস বলা হয়। তো শর্ট কেস প্রধানত ডক্টর চেম্বারে ডায়াগনোসিস করা হয়, আর লং কেস হচ্ছে সাধারণত এটা আমরা হচ্ছে কোনো হসপিটাল বা ক্লিনিকাল এটা হচ্ছে ম্যানেজ করতে দেখি। তো শর্ট কেস এবং লং কেস, তো শর্ট কেস হচ্ছে প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। মেডিসিনে আজকে শর্ট কেস নিয়ে আমরা কথা বলতেছি। তো শর্ট কেস হচ্ছে শর্ট কেস আন্ডার জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড শর্ট কেস আন্ডার সিস্টেমিক এক্সামিনেশন। শর্ট কেস আন্ডার জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে দেখো এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কৈলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ইডিমা, ডিহাইড্রেশন, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, লিম্ফ নোড। এবং শর্ট কেস আন্ডার সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম, আরো অনেক সিস্টেম আছে, কিন্তু হচ্ছে প্রধানত এই তিনটা সিস্টেমে বেশি এক্সামিনেশন করতে দেয়, যার কারণে হচ্ছে এগুলা নিয়ে আমরা কথা বলবো। তো হচ্ছে শর্ট কেস এবং লং কেসটা আসলে কি, আসলে এটা আগে বুঝাই। তো হচ্ছে শর্ট কেস, ধরো যে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে তোমার চেম্বারে চলে আসছে। পেশেন্ট প্রথমে এসে প্রথমে হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। তো শর্ট কেস লং কেসের দুই ক্ষেত্রেই প্রথমে আগে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। পেশেন্টের হিস্ট্রি আমরা কি নেব? জন্ডিসের পেশেন্ট সাধারণত হিস্ট্রি দেয় যে তার ভমিটিং হয় বা হচ্ছে তার হাইপোকন্ড্রিয়াক পেইন হয়, তার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকে, তার ইউরিনেশন যখন সে করে, তার যখন ইউরিনেশন হয় তখন সেটা হলুদ রঙের হয়, এবং তার পুরা বডিতে হচ্ছে ইচিং হয় বা চুলকায়। তো এইরকম পেশেন্ট এসে হিস্ট্রি দেবে, সেটা শর্ট কেসে হোক বা লং কেসে হোক। তো এখন পেশেন্ট তোমার কাছে চেম্বারে চলে আসছে, তো পেশেন্ট এসে এগুলো হিস্ট্রি দিল প্রথমে, দেন তুমি কি করবা? পেশেন্টের এক্সামিনেশন করবা।
কি করবা? ক্লিনিক্যাল এক্সামিনেশন। জন্ডিস আমরা কোথায় কোথায় দেখি? জন্ডিস আমরা দেখি হচ্ছে চোখের উপরে দেখি, চোখের জন্ডিস আমরা দেখি হচ্ছে আপার স্ক্লেরাতে। তো আপার স্ক্লেরাতে আমরা জন্ডিস দেখি। এরপরে হচ্ছে আমাদের জিহ্বা বা জিহ্বার নিচে বা আন্ডার দ্য টাং আমরা লিঙ্গুয়াল ভেইনে দেখি, এবং হচ্ছে আমরা 2 হাত এবং 2 পায়ে দেখি। আসলে এখানে কি দেখি? দেখি হচ্ছে এখানে হলুদাভ ভাব হয়েছে কিনা। মানে জন্ডিস হলে পুরা বডিতে একটা হচ্ছে পুরা বডি হলুদ হয়ে যায়। তো এগুলা আসলে আমরা দেখি। তো এগুলা দেখেই যদি দেখি যে হলুদ হয়ে গেছে, তখনই আমরা বলে দেই যে তার জন্ডিস হয়েছে। কিন্তু এটা যদি লং কেস হয়, লং কেস হলে এটা যদি মেডিকেলে চলে আসে, তো তখন আমরা কি করি? তখন শুধু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে তার হচ্ছে আপার স্ক্লেরা, আন্ডার দ্য টাং এর লিঙ্গুয়াল ভেইন এবং হাত এবং পায়ের হলুদাভ ভাব দেখে আমরা বলে দেই না যে হচ্ছে তার জন্ডিস হয়েছে। এটা আরো কনফার্ম হওয়ার জন্য, আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে কিছু আরো এক্সামিনেশন দেই। সেই এক্সামিনেশন গুলো হলো, আমরা তো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখলাম যে তার হাত পা হাত পা হলুদ হয়ে গেছে, কিংবা হচ্ছে আপার স্ক্লেরা এবং জিহ্বার নিচে যে হচ্ছে লিঙ্গুয়াল ভেইন থাকে সেটাও হলুদ হয়ে গেছে। কিন্তু আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা বায়োকেমিক্যাল টেস্টও তাকে সাজেস্ট করি। বায়োকেমিক্যাল টেস্ট কি? আমরা তাকে হচ্ছে দেই সেরাম বিলিরুবিন। সেরাম বিলিরুবিন টেস্ট করে কি হবে? আমরা জানি যে কোনো জন্ডিস হলে তার হচ্ছে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। কেন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়? এখন দেখো, লিভারের কাজ কি? লিভারের কাজ হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড করা। কোনো কারণে তার লিভারটা কাজ করতে পারতেছে না, তার মানে তার বডিতে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়তে আছে। যেহেতু তার লিভার কাজ করতেছে না, আনকনজুগেটেড বিলিরুবিনকে বিলিরুবিনে কনভার্ট করতে পারতেছে না, যার কারণে তার আর হচ্ছে বডিতে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়তে আছে। তো যখন হচ্ছে আমরা সেরাম বিলিরুবিন টেস্ট করতে দেই, তো পেশেন্টের দেখা যায় সেরাম বিলিরুবিন হচ্ছে রেইজ করে। এটা এক্ষেত্রে আবার জন্ডিস আবার 3 ধরনের আছে। একটা হচ্ছে হেমোলাইটিক, একটা হচ্ছে হেপাটোসেলুলার, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো হেমোলাইটিক জন্ডিসে সাধারণত এখানে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, এবং হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসে সাধারণত কনজুগেটেড এবং আনকনজুগেটেড 2 ধরনের বিলিরুবিনের পরিমাণই বাড়তে থাকে। আর অবস্ট্রাকটিভ জন্ডিসে শুধু কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়তে থাকে। আলটিমেটলি আমরা বলতে পারি যে বিলিরুবিনের পরিমাণ যখন বাড়বে, তখন এটাকে আমরা হচ্ছে জন্ডিস বলবো। এখন হচ্ছে আমি বায়োকেমিক্যাল টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে বিলিরুবিনের পরিমাণ বাড়ছে, আমি আরেকটু নিশ্চিত হলাম। কিন্তু আমি কিন্তু জানি না তার কোন ধরনের জন্ডিস হয়েছে। তার হচ্ছে হতে পারে হচ্ছে হেমোলাইটিক, কিংবা হেপাটোসেলুলার, কিংবা অবস্ট্রাকটিভ জন্ডিস। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিস হয় আমার হচ্ছে যখন লিভারের বাইল ডাক্ট তা যখন অবস্ট্রাকশন হয়ে যায় কোনো কারণে। এখানে কোনো কারণে হচ্ছে স্টোন ফর্মেশন হতে পারে, কিংবা হচ্ছে আমার হচ্ছে এখানে কার্সিনোমা হতে পারে, যার কারণে অবস্ট্রাকশন হতে পারে আহ, আমার হচ্ছে বাইল ডাক্টটা। এই জন্য আমি আরো কনফার্ম হওয়ার জন্য আমি কি করব, যে তাকে হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশন দেব, যে আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে আমি দেখতে পারবো যে তার লিভারের বাইল ডাক্টে কোনো অবস্ট্রাকশন হয়েছে কিনা। যে অবস্ট্রাকশন হলে তাহলে আমি বুঝবো যে এখানে তার অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে। এবং সে সাথে আমি আরো কিছু বায়োকেমিক্যাল টেস্টও দিতে পারি। এটা হচ্ছে তার হচ্ছে ভাইরাস জনিত কারণে কোনো সমস্যা হয়েছে কিনা লিভারের, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো আমি টেস্ট করতে দিতে পারি, যে হচ্ছে তার এগুলার কারণেও লিভারে কোনো সমস্যা হয়েছে কিনা। এগুলা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের লং কেস। তাহলে শর্ট কেস কি হলো? পেশেন্ট আমার চেম্বারে আসলো, আমি হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বলে দিলাম আপনার জন্ডিস হয়েছে। কিন্তু লং কেসে কি হলো? পেশেন্ট আমার কাছে মেডিকেলে বা ক্লিনিকে হসপিটালে চলে আসলো, তখন আমি পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম। ক্লিনিক্যাল এক্সামিনেশন হলে আমি ভাবতে শুরু করলাম এটা জন্ডিস হতে পারে, তার হাত পা সবকিছু হলুদ হয়ে গেছে। দেন আমি আরো কনফার্ম হওয়ার জন্য কি করলাম? বায়োকেমিক্যাল টেস্ট করলাম। কি বায়োকেমিক্যাল টেস্ট করলাম? সেরাম বিলিরুবিন টেস্ট করলাম। তারপরে হচ্ছে ভাইরাস জনিত কারণে এই রোগটা হয়েছে কিনা,
যেমন হেপাটাইটিস এ বি সি এর কারণে এটা রোগ হয়েছে কিনা, এই জন্য এগুলা টেস্ট করলাম। এবং আরো কনফার্ম হওয়ার জন্য আমি হচ্ছে তাকে রেডিওলজিক্যাল এক্সামিনেশন সাজেস্ট করলাম, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, যাতে আমি আরো কনফার্ম হতে পারি যে আসলে এটা কোন ধরনের জন্ডিস হয়েছে। তো এভাবে করে আমি তার ডায়াগনোসিস করতে পারি যে হচ্ছে এটা হচ্ছে তার, এবং ফাইনালি কনফার্ম হওয়ার পর আমি বলে দিব যে তার জন্ডিস হয়েছে আর কি, কোন ধরনের জন্ডিস হয়েছে। কেননা এক এক ধরনের জন্ডিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা এক এক রকম হবে, এজন্য আমাদের এটা জানাটা জরুরি। এই হচ্ছে শর্ট কেস এবং লং কেসের ডিফারেন্স। তো হচ্ছে লং কেসের, শর্ট কেস আন্ডার সিস্টেমিক এক্সামিনেশন, এই ক্ষেত্রে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করব, এই ক্লিনিক্যাল এক্সামিনেশনের হচ্ছে আসলে পার্ট হবে 4টা। এখানে ইন্সপেকশনও করতে হবে, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। আসলে ইন্সপেকশনটা কি? ইন্সপেকশন মানে জাস্ট শুধু চোখ দিয়ে দেখা, ইন্সপেকশন মানে জাস্ট চোখ দিয়ে দেখা। পালপেশন মানে বডির বিভিন্ন জায়গায় হাত রেখে অনুভব করা এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। পারকাশন মানে জাস্ট টোকা দেওয়া, টোকা দিয়ে একটা সাউন্ড হবে, এই সাউন্ডের মাধ্যমে বোঝা যে ওই জায়গার অর্গানটা আমার নরমাল আছে না কোনো অ্যাবনর্মালিটি আছে বা কোনো ডিজিজ আছে, এখানে কোনো রোগ আছে কিনা। আর অস্কালটেশন মানে আমি যখন হচ্ছে স্টেটিস্কোপ বডির হচ্ছে যেই জায়গাগুলো আমি পারকাশন করছি ওই জায়গায় স্টেটোস্কোপসের ডায়াফ্রামটা আমি বসাই দেখব যে হচ্ছে এখানে একটা সাউন্ড পাবো, এই সাউন্ডের মাধ্যমে আমি বুঝতে পারবো যে ওখানের ওই জায়গার মধ্যে যে অর্গান আছে ওই অর্গানের কোনো সমস্যা হয়েছে কিনা, এখানে নর্মাল সাউন্ড পাচ্ছি না অ্যাবনর্মাল সাউন্ড পাচ্ছি। এই দেখো ইন্সপেকশন, ইন্সপেকশনে শুধু হচ্ছে ইন্সপেকশনে শুধু হচ্ছে এখানে জাস্ট দেখা, জাস্ট চোখ দিয়ে দেখা মাথা থেকে পা পর্যন্ত যে বডির কোনো সমস্যা আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। বডির কি অ্যাবনর্মালিটি আমরা খুঁজবো? আমরা দেখবো এপিয়ারেন্স, যে তার চেহারার মধ্যে তার হেলদি লুক আছে নাকি হচ্ছে কোনো ডিজিজ লুক দেখা যাচ্ছে, তার হেয়ার ডিস্ট্রিবিউশন কি রকম, হেয়ার বেশি আছে না কম আছে, শেপ অফ দা চেস্ট, তার চেস্টের শেপটা কি রকম বদলাই গেছে কিনা, শেপ অফ দা অ্যাবডোমেন, অ্যাবডোমেনের শেপটা কি রকম বদলাই গেছে কিনা, শেপ অফ দা পেরিকার্ডিয়াম দেখবো আমরা, স্কিন কন্ডিশন দেখবো যে স্কিনে কোনো পিগমেন্টেশন আছে কিনা, কোনো কাটা দাগ আছে কিনা, এগুলা দেখবো। সোয়েলিং, কোনো হচ্ছে উঁচা জায়গা আছে কিনা, স্কিনের মধ্যে কোনো উঁচা জায়গা আছে কিনা, ইনগোর্স ভেইন, কোনো ভেইন উঁচু হয়ে আছে কিনা, কোনো ভিজিবল পালসেশন দেখা যাচ্ছে কিনা। এই যে ইনফেকশন মানে হাত দিয়ে, ইন্সপেকশন মানে হচ্ছে শুধু চোখ দিয়ে দেখা, তাহলে আমরা এই জিনিসগুলো দেখবো। আর পালপেশন মানে হচ্ছে হাত দিয়ে বডির বিভিন্ন জায়গায় হাত রেখে আমরা হচ্ছে ফিল করব এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এই যে এখানে এখানে হচ্ছে আমরা হচ্ছে পালপেশন করে অ্যাপেক্স বিট দেখতেছি যে এইখানে তার নিপেলের নিচে হচ্ছে অ্যাপেক্স বিট ঠিক আছে কিনা, মানে অ্যাপেক্স বিট পাওয়া যাচ্ছে কিনা, এইটা আমরা দেখতেছি, অনুভব করতেছি যে আছে কিনা। এখানে হচ্ছে দ্বিতীয় ছবিটা আমরা ফিল পজিশন অফ লিভার, যে লিভারের এখানে আসলে লিভারের কোনো উঁচু জায়গা অ্যাবনর্মাল কোনো মাস আছে কিনা, লিভারের পজিশনটা ঠিক আছে কিনা, শেপটা ঠিক আছে কিনা, এটা দেখতেছি। এখানে থার্ড ছবিতে ফিল দা ট্রাকিয়া, আমরা দেখতেছি যে ট্রাকিয়া যে পালপেশন করতেছি, যে পালপেশন যে ট্রাকিয়াটা ওই নর্মাল জায়গায় আছে নাকি এটা ডানে বা বামে শিফট করছে। তাহলে হচ্ছে পালপেশনে আমরা কি দেখতেছি? পালপেশনে আমরা দেখতেছি টেম্পারেচার, টেন্ডারনেস, সোয়েলিং, মাস, চেস্ট এক্সপেন্সিবিলিটি, পজিশন অফ অ্যাপেক্স বিট এন্ড পজিশন অফ ট্রাকিয়া, পালপেশন। আর পারকাশন মানে হচ্ছে টোকা মারা বা পারকাশন করে আমরা কি বুঝবো? পারকাশনটা আমরা করব কিভাবে এটা আগে বুঝতে হবে। পারকাশন আমরা করব, পারকাশন আমাদের করতে হবে, পারকাশনের নিয়মটা হচ্ছে আমার বাম হাতটা বডির ইন্টারকোস্টাল স্পেসে আমি রাখবো, বিভিন্ন জায়গায় রাখবো, ইন্টারকোস্টাল স্পেসে আমরা মেইনলি রাখি, এবং ডান হাতের যে মিডিল ফিঙ্গার আছে সেটা দিয়ে বাম হাতটা যে আমরা বডির যে ইন্টারকোস্টাল স্পেসে রাখছিলাম এই ডান হাতের এর এই বাম হাতটা প্রথমে বডির ইন্টারকোস্টাল স্পেসে রাখবো, রেখে আমার বাম হাতটা প্রথমে রাখবো, তারপর ডান হাতের মিডিল ফিঙ্গার দিয়ে আমি হচ্ছে বাম হাতের মিডিল, ঠিক এই যে দেখা যাচ্ছে ছবিতে মিডিলের মধ্যে আমি টোকা দিব, টোকা দিলে একটা আমি সাউন্ড পাবো। এই সাউন্ডের মাধ্যমে এই সাউন্ড গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নর্মাল সাউন্ড, একটা অ্যাবনর্মাল সাউন্ড। নর্মাল সাউন্ড
হলে আমি বুঝতে পারবো ওই ওই জায়গার ঠিক ওই হাতের নিচের ওই জায়গার অর্গানটা হার্ট হতে পারে, লাংস হতে পারে, তারপরে হচ্ছে হার্ট হতে পারে, লাংস হতে পারে, স্টোমাক হতে পারে, যে ওই জায়গার অর্গানটার কোনো সমস্যা হয়েছে কিনা, এটা নর্মাল আছে কিনা কিংবা অ্যাবনর্মাল কন্ডিশনে আছে কিনা। এই যে এখানে পারকাশন দেখা যাচ্ছে, আসলে হচ্ছে আহ এখানে হচ্ছে পারকাশন দেখা যাচ্ছে। তো এখানে পারকাশনে বলে দিছি যে কি কি আছে, এগুলা একটু দেখে নিবা। যে দেখো কোন সলিড অর্গান যেমন হার্ট, স্প্লিন, কিডনি, লিভার এর উপর পারকাশন করলে বা টোকা মারলে আমরা ডাল সাউন্ড পাবো। এটা দেখে বুঝবো যে ওই জায়গার ওইখানের যে অর্গান, ওটা হার্ট থাকুক, লাং থাকুক আর কিডনি থাকুক, যেটাই থাকুক না কেন, ডাল সাউন্ড পেলে আমরা ভাববো যে ওই জায়গার অর্গানটা ওই নর্মাল আছে। ডাল বাদে অন্য সাউন্ড শুনলে আমরা ভাববো এটা অ্যাবনর্মাল। আবার যেসব অর্গানে এয়ার বা গ্যাস থাকে, এসব অর্গানের ক্ষেত্রে থোরাক্স বা চেস্ট রিজিয়নে যেমন লাংসের উপরে যখন আমরা হাত রেখে এইভাবে পারকাশন করব, তখন আমরা রিজোনেন্স সাউন্ড পাবো। রিজোনেন্স এটা হচ্ছে নর্মাল সাউন্ড। এটা বাদে অন্য কোনো সাউন্ড শুনলে এটা অ্যাবনর্মাল। আবার সেম যখন গ্যাস বা এয়ার যখন আমার থোরাক্স রিজিয়নে না থেকে, আমরা যখন থোরাক্সে থাকলে আমরা বলতেছি এটাকে নর্মাল সাউন্ড পাবো, রিজোনেন্স। সেম এটা যখন আবার অ্যাবডোমিনাল রিজিয়নে কোনো অর্গান যেমন স্মল ইন্টেস্টাইন, স্টোমাকে, এইখানে যখন এসব অর্গানের মধ্যে যখন কোনো গ্যাস থাকবে, তখন এটাই যে নর্মাল সাউন্ডটা পাবো সেটা হবে টিম্পেনিক সাউন্ড। আর এই টিম্পেনিক সাউন্ড বাদে যে সাউন্ডই পাবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড। বোন বা মাসেলে পারকাশন করলে আমরা ফ্ল্যাটনেস সাউন্ড পাবো বা ফ্ল্যাট নোট পাবো, এইটা দেখে বুঝবো এটা হচ্ছে নর্মাল। এই যে এখানে হচ্ছে পারকাশন করে আমি দেখাই দিছি পারকাশন। এরপরে আসে অসকালটেশন। অসকালটেশন মানে হচ্ছে শোনা। অসকালটেশন মানে হচ্ছে শোনা বা শ্রবণ করা। সেম আমি ওখানে পার পারকাশনে আমি হাত রেখে তারপর হচ্ছে হাতের উপর যখন টোকা দিছিলাম অন্য হাতের আঙ্গুল দিয়ে, তখনই আমি ঠিক শব্দটা শুনতে পাচ্ছিলাম। কিন্তু অসকালটেশনে সেম একইভাবে শব্দ শুনতে পারবো, কিন্তু এখানে স্টেথোস্কোপের আমরা হচ্ছে ডায়াফ্রামটা যখন হচ্ছে ওই সেম ইন্টারকোস্টাল স্পেসে যেখানে যেখানে পারকাশন করছি সেই জায়গায় যখন স্টেথোস্কোপ বসাবো, বসাইলে একটা সাউন্ড শুনতে পারবো, এটা হচ্ছে অসকালটেশন। সে সাউন্ড গুলো দেখে বুঝতে পারবো সেম ভাবে ওই জায়গার অর্গানটা নর্মাল নাকি অ্যাবনর্মাল, ওখানে কোনো সমস্যা আছে কিনা। দেখো ওখানে আমি যখন ব্রেথ সাউন্ড শুনবো, ওখানে যখন আমি যখন রেসপিরেটরি সিস্টেমে ব্রেথ সাউন্ড শুনবো, যখন ওখানে অসকালটেশন করব, তখন হচ্ছে আমি যখন চেস্টের মধ্যে আমি যখন আহ স্টেথোস্কোপটা বসাবো, স্টেথোস্কোপের ডায়াফ্রামটা বসাবো, তখনই আমি যে সাউন্ডটা শুনতে পাবো সেটাই হচ্ছে ভেসিকুলার সাউন্ড, এটা হচ্ছে নর্মাল। আর যদি ভেসিকুলার সাউন্ড না শুনে যদি হুইস, রংকাই, ক্রিপিটেশন, প্লিউরাল রাব এইরকম যদি কোনো সাউন্ড শুনি তাহলে সেটা অ্যাবনর্মাল। আবার সেম ভাবে আমি যদি হার্ডের ওখানে ওখানে যদি হচ্ছে স্টেথোস্কোপের ডায়াফ্রামটা বসায় যদি লাভ ডাব সাউন্ড শুনতে পাই তাহলে এটা নর্মাল। এই লাভ ডাব সাউন্ড বাদে যদি মারমার, পেরিকার্ডিয়াল রাব রাব এইরকম কোনো সাউন্ড শুনতে পাই তাহলে সেটা অ্যাবনর্মাল। আর অ্যাবডোমিনাল সাউন্ড যদি বাউল সাউন্ড শুনতে পারি, অ্যাবডোমিনালের ক্ষেত্রে আমরা বাউল সাউন্ড সাধারণত শুনতে পারি আর কি, তাহলে হচ্ছে এই হচ্ছে শর্ট কেস। শর্ট কেস এবং লং কেসও আমি বুঝাই দিলাম যে হচ্ছে কেন আমরা শর্ট কেস করব, কি জন্য আমাদের দরকার কি শর্ট কেস করার, বা কেন লং কেস আমাদের দরকার, শর্ট কেস করে কেন সময় কম লাগতেছে, এখানে সব বলে দেওয়া আছে আর কি শর্ট কেস আর লং কেসে। আমি আরেকবার জাস্ট একটু রিভিউ করব যে হচ্ছে এখানে শর্ট কেসে আমি বলে দিছি যে হচ্ছে এখানে শুধুমাত্র একটা পেশেন্টের আমি হচ্ছে শুধুমাত্র একটা পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস করতেছি, এজন্য সময় কম লাগতেছে, এজন্য এটাকে শর্ট কেস বলতেছি। তো লং কেসে আমরা কি দেখতে পারছি, লং কেসে হচ্ছে পেশেন্টের আমরা শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন করতেছি না, এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি বায়োকেমিক্যাল এক্সামিনেশন, রেডিওলজিক্যাল এক্সামিনেশন সবই করতেছি, এর জন্য আমাদের সময়টা একটু বেশি লাগতেছে, এর কারণে এটার নাম হচ্ছে লং কেস। তো সময় বেশি লাগে আমাদের সুবিধা কি হচ্ছে, আমরা আরো ভেরিফাই করতে পারতেছি, আরো সূক্ষ্মভাবে রোগটা নির্ণয় করতে পারতেছি। এই শর্ট কেসে শুধু কম সময় লাগতেছে এবং রোগটা অত সূক্ষ্মভাবে আমরা আহ
ডায়াগনোসিস করতে পারতেছি না, কিন্তু লং কেসে আমরা সূক্ষ্মভাবে ডায়াগনোসিস করতে পারতেছি। এইটাই হচ্ছে এই ডিফারেন্স শর্ট কেস এবং লং কেসে। এই শর্ট কেস এই এখানে বলেই দিছি শর্ট কেসে সময় কম লাগতেছে কেন এবং লং কেসে সময় লাগতেছে কেন, এবং শর্ট কেস আমরা হচ্ছে কেন হচ্ছে শর্ট কেস আমাদের শেখানো হয়, এখানে বলা আছে যে কেন আমাদের শর্ট কেস শিখে আমাদের লাভ কি, কেন শর্ট কেস আসলে শেখানো হচ্ছে, এখানে বলে দেওয়া আছে যে কেন আমাদের শর্ট কেস দরকার, কি জন্য, যে এখানে সব বলে দিছি আমি আগে থেকেই, শর্ট কেস কেন দরকার, লং কেস কেন দরকার বলে দিছি, এবং শর্ট কেসের আন্ডারে কি কি আছে, লং কেসের আন্ডারে কি কি আছে এখানে বলা আছে। এই যে সিস্টেমিক এক্সামিনেশনের আন্ডারে আমরা যে হচ্ছে শর্ট কেস করি, এই শর্ট কেসের 4টা পার্ট থাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ওখানে যেমন ক্লিনিক শর্ট কেস আন্ডার জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের শর্ট কেসে শুধুমাত্র আমরা ইন্সপেকশন, এখানে যদিও বলা আছে যে এখানে ইন্সপেকশন পালপেশন, এখানে যদিও বলা আছে যে ইন্সপেকশন পালপেশনের দরকার নেই, কিন্তু হচ্ছে আসলে ইন্সপেকশন পালপেশন আসলে ইন্সপেকশন আমরা করে থাকি, যদিও এখানে বলা আছে ওখানে শুধু আমরা ইন্সপেকশন করে থাকি, এবং কিছু কিছু এক্সামিনেশন ক্ষেত্রে পালপেশনও করে থাকি, যেমন হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা পালপেশনও করে থাকি। তারপরে হচ্ছে এখানে বলে দিছি যে সিস্টেমিক এক্সামিনেশনে ক্লিনিক্যাল এক্সামিনেশন 4টা পার্ট থাকে, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশন মানে এখানে দেখানো হয়েছে, ইন্সপেকশন মানেই আমার শর্ট কেস লং কেসের মেইন এইম বা উদ্দেশ্য বা লক্ষ্য যেটাই বলো না কেন, সেটা হচ্ছে আমার একটা রোগকে ডায়াগনোসিস করা বা একটা রোগকে চিহ্নিত করা, বা আমার একটা বডির অ্যাবনর্মালিটিকে চিহ্নিত করা, যে আমার বডিতে আসলে কোন রোগ হয়েছে এটাকে আসলে খুঁজে বের করা। এটাই হচ্ছে আমার লং এটাই হচ্ছে আমাদের শর্ট কেস বা লং কেসের মেইন উদ্দেশ্য। এখানে আমি বলে দিছি, এই যে এখানে আমার বলা আছে এই যে ইন্সপেকশন মানে শুধু বলছি যে দেখা, ইন্সপেকশন মানে শুধু হচ্ছে দেখা, ইন্সপেকশন মানে হচ্ছে শুধু চোখ দিয়ে দেখা, যে এই যে শুধু চোখ দিয়ে দেখা, ইন্সপেকশন মানে শুধু চোখ দিয়ে দেখা, বডির বিভিন্ন জায়গায় দেখা, বডির বিভিন্ন জায়গায় দেখতেছে, বডির বিভিন্ন জায়গায় কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, হাতে পায়ে মাথায়, এগুলা দেখতেছে যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আর এরপরে হচ্ছে পালপেশন। পালপেশন মানে বলছিলাম বডির বিভিন্ন জায়গায় হাত রেখে অনুভব করা যে এখানে কোনো সোয়েলিং আছে কিনা, বডির টেম্পারেচারটা কত, এখানে ট্রাকিয়ার পজিশন ঠিক আছে কিনা, বডির এখানে কোনো অ্যাবনর্মাল জিনিস আমরা দেখতে পাচ্ছি কিনা, এগুলা হচ্ছে আমরা দেখবো। এই যে এখানে হাত রেখেছি, হাত রেখে আমি দেখতেছি এখানে অ্যাপেক্স বিট পাচ্ছি কিনা, এই যে এখানে অ্যাপেক্স বিট, এখানে হার্ট থাকে লেফট সাইডের মধ্যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমাদের হার্ট থাকে, এখানে আমরা দেখতেছি যে এখানে কোনো অ্যাপেক্স বিট পাচ্ছি কিনা। সেম ভাবে এখানে আমরা দেখতেছি লিভারের পজিশন দেখতেছি যে পালপেট করে যে লিভারটায় কোনো সোয়েলিং আছে কিনা, এখানে অ্যাবনর্মাল মাস আছে কিনা, সাইজ শেপ ঠিক আছে কিনা। সেম ভাবে আহ, এখানে আমরা ট্রাকিয়ার পজিশন দেখতেছি, ট্রাকিয়ার পজিশন আসলে ঠিক আছে কিনা, ট্রাকিয়াটা কি মাঝখানে আছে নাকি ডান দিকে বা বাম দিকে সরে গেছে, এই জিনিসটা আমরা দেখতেছি, এই জিনিসটা আমরা দেখতেছি। এটা হচ্ছে পালপেশন। আর অস্কালটেশন মানে এই যে বলছিলাম যে হচ্ছে প্রথমে হচ্ছে অস্কালটেশনের নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে আমি বাম হাতটাকে বডির বিভিন্ন জায়গায় রাখবো, এই যে আমার বাম হাতটাকে বডির বিভিন্ন জায়গায় রাখবো, মানে ইন্টারকোস্টাল স্পেসে আমরা মেনলি রাখি দুইটা রিবের মাঝখানে। তারপর বলছিলাম এই যে ডান হাতের মিডিল ফিঙ্গারটা এই বাম হাতের এই মিডিল ফিঙ্গারের মাঝখানে মাঝখানে আমি যখন টোকা মারবো তখন একটা আওয়াজ শুনতে পাবো বা শব্দ শুনতে পাবো। এই শব্দটাকে দুই ভাগে ভাগ করে, একটা নর্মাল, অ্যাবনর্মাল। এই নর্মাল সাউন্ড হলেই আমরা বুঝবো যে হচ্ছে ওখানে আমার বডির কোনো অ্যাবনর্মালিটি নাই, আর যদি নর্মাল সাউন্ড না থাকে তাহলে বুঝবো যে অ্যাবনর্মালিটি আছে। এই যে এখানে পারকাশন করতেছে এখানে বলে দিছি, এগুলা একটু জাস্ট দেখে নিবা। আর হচ্ছে এইখানে হচ্ছে অস্কালটেশন মানে কি, ঠিক পারকাশন যেখানে করছি ওই জায়গায় আমি স্টেথোস্কোপের হচ্ছে
আমার ডায়াফ্রামটা রাখবো, রেখে একটা সাউন্ড শুনতে পাবো। এখানেও সেম 2 ধরনের সাউন্ড শুনতে পাবো। এই যে এখানে রাখছি, ডায়াফ্রামটা রেখে দেখতেছি যে এখানে নরমাল সাউন্ড নাকি অ্যাবনরমাল সাউন্ড। নরমাল সাউন্ড হলে ওখানের অর্গানটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাবনরমাল সাউন্ড হলে ওখানে সমস্যা আছে। তারপরে হচ্ছে এই যে এইখানে পারকাশন করে দেখতেছে, পারকাশনে যে তার কোনো সমস্যা আছে কিনা, ডায়াফ্রামটা এখানে রেখে কানের মধ্যে শব্দ শুনতেছে যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এখানে। সমস্যা এটাই হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, এইভাবেই আমরা করে দেখতে পারি যে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো এইটা আমরা দেখতে পারি যে কোনো সমস্যা আছে কিনা। তো আমি নাসিবুল ইসলাম নাসিফ, ফাইনাল ইয়ার স্টুডেন্ট আন্ডার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো হচ্ছে মেডিকেলে অনেক স্টুডেন্ট থাকে যারা অনেক কিছুই বুঝতে পারে না, তো হয়তো বা অনেক সময় টিচারদেরকেও বলতে পারে না, সংকোচ বোধ করে। তো হচ্ছে সেই ধারণা থেকে বা সেই থেকে আমার হচ্ছে এই মেডিকেলের লেকচারের যাত্রা শুরু। আমি হচ্ছে ডেন্টাল এবং মেডিকেলের বিভিন্ন লেকচার এখানে আপলোড করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো এখান থেকে যাতে অনেক হেল্প পাও। তো এর পরে আরো নেক্সট ভিডিও একের পর এক আসবে, আশা করি আমার সাথেই থাকবা সবাই, আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।